সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আমরা ধারাবাহিকভাবে নবম ও দশম শ্রেণীর রসায়নের বিভিন্ন বিষয়গুলো নিয়ে অধ্যায়ভিত্তিক আলোচনা করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুর প্রধান চারটি কক্ষপথ আছে। পরমাণুর প্রধান চারটি কক্ষপথ আছে। এগুলো হলো কে, এল, এম, এন। এই চারটিকে বলা হয় অরবিট। এই অরবিট থেকে আবার অরবিটাল পাওয়া যায় এস, পি, ডি, এফ। এগুলোকে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর। উপশক্তি স্তর মানে আমাদের পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি জানতে গেলে এই ব্যাপারটা আমাদেরকে আবার রিভিউ করতে হবে। প্রধান চারটি কক্ষপথ আছে বা শক্তি স্তর আছে, কে, এল, এম, এন। কে, এল, এম, এন এগুলোকে অরবিট বলা হয়। অরবিটকে ভাঙলে সেখান থেকে আবার চারটা উপশক্তি স্তর পাওয়া যায়, যেগুলোকে অরবিটাল বলে। যেমন এস, পি, ডি, এফ এগুলো হচ্ছে অরবিটাল। এই অরবিটালের উপর ভিত্তি করে ইলেকট্রনের বিন্যাস করা হয়। তাহলে ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? প্রধান চারটা শক্তি স্তরের নাম অরবিট। ওগুলোকে ভাঙলে আবার উপশক্তি স্তর পাওয়া যায়, যেগুলোকে এসপিডিএফ নামে আখ্যায়িত করা হয় বা অরবিটাল বলা হয়। এই অরবিটালে এসপিডিএফ এর উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস করা হয় আধুনিক পদ্ধতিতে। তো আমরা এখন সেই পদ্ধতিতে যাব। তাহলে অরবিটাল এর উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস। এই অরবিটালের উপর ভিত্তি করে যখন ইলেকট্রন বিন্যাস করা হয়, তখন অরবিটাল গুলোকে এইভাবে, তোমাদের বোঝার জন্য আমি আগে একটু লিখে রেখেছি, নির্দিষ্ট সময় যেহেতু আমাদের ক্লাস শেষ করতে হয় সেই কারণে। তো এইভাবে অরবিটাল গুলোকে সাজানো হয়, তারপর সেগুলোর উপর ইলেকট্রন কোথায় কোনটা বসবে সেগুলো বসানো হয়। কিভাবে সাজানো হচ্ছে তাহলে দেখো। প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে চলতে থাকে। তাহলে একে থাকবে এস একটা, 1s, 2 2s, 2p, 3 তিনটা, 3s, 3p, 3d, 4 চারটা, 4s, 4p, 4d, 4f। যেহেতু অরবিটাল চারটা,
পরেরগুলোতে 5 হলেও ওই 4 পর্যন্ত যাবে, যেমন 5s 5p 5d 5f, 6s 6p 6d 6f, ওটা আমি লিখে দিই। 7s 7p তারপর 8s। এইভাবে ইলেকট্রন বিন্যাস অরবিটাল পদ্ধতিতে করানো হয়। প্রথমে তাহলে তুমি আগে এটা বসাবা, তারপর এটা বসাবা, তারপর এটা ধারাবাহিকভাবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এইভাবে ধারাবাহিকভাবে বসতে থাকবে। এটার পরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপর 3s, তারপর 3d, তারপর 4s, এইভাবে চলতে থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে অরবিটাল বা উপশক্তি স্তরের উপর ভিত্তি করেই আধুনিক পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করানো হয়। আর তার যে সিরিয়ালটা সেটা হচ্ছে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত সাধারণত ধরা হয়। যেমন 1s এ একটা অরবিটাল থাকবে, 2s এ থাকবে 2টা অরবিটাল, 3 তে থাকবে 3টা অরবিটাল, 4 এ থাকবে 4টা অরবিটাল, 5 এ থাকবে 4টা অরবিটাল, 6 এ 4টা অরবিটাল, 7 এ 4টা অরবিটাল, 8 এ 4টা অরবিটাল, এরকম ভাবে থাকবে। তো আমরা এখন তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝায় দেব। যেমন তোমাদেরকে যদি এখানে আমি বলি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়ামের 19। তাহলে এটাকে এই যে আমাদের সিরিয়ালটা আছে এই সিরিয়াল অনুযায়ী সাজায় বসাতে হবে। তাহলে আমরা প্রথমে কি নিব? 1s, তারপর নিব 2s, তারপর নিব 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 3d, তারপর 4s। সাধারণত আমরা 4s পর্যন্তই নিব সাধারণত। তাহলে এখানে আমরা ইলেকট্রনগুলো এখন বসায় দেব। এই যে আমরা এসটা দেখতেছি, এই এসে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। পিতে কয়টি ইলেকট্রন থাকবে? পিতে থাকবে সর্বোচ্চ 6টি ইলেকট্রন। ডিতে থাকবে সর্বোচ্চ 10টি ইলেকট্রন। আর আমাদের এফ যেটা আছে, এফ যখন আমরা এফ ব্যবহার করব, এফ এ থাকবে সর্বোচ্চ 14টি ইলেকট্রন। সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকবে। তাহলে এসে থাকবে ইলেকট্রন 1টি, পিতে থাকবে ইলেকট্রন 6টি, ডিতে থাকবে 10টি, এফে থাকবে 14টি। তোমাদের বোঝার সুবিধার জন্য ব্যাপারটা আমি আবার একটু লিখে দিচ্ছি, তারপর তোমাদের এই ইলেকট্রন বিন্যাসটা আমি দেখাচ্ছি। পটাশিয়ামে ইলেকট্রন বিন্যাস, তাই না? তো এখানে যেটা কথা সেটা হচ্ছে এসে ইলেকট্রন থাকবে 2টি, পিতে ইলেকট্রন থাকবে 6টি, ডিতে ইলেকট্রন থাকবে 10টি, এফে ইলেকট্রন থাকবে 14টি। এটা নিয়ম,
সর্বোচ্চ পরিমাণে এখানে এই কয়টি ইলেকট্রন থাকবে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব। যেমন আমাদের পটাশিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে পটাশিয়াম হচ্ছে 19। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করি, আমরা সিরিয়াল অনুযায়ী সাজাবো। এই যে এখানে আমি যেভাবে তোমাদের বুঝাই দিলাম, 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, 3p, 3d, 4s। এ পর্যন্ত আমরা নিলাম, আরো নিতে পারতাম, কারণ যেহেতু আমাদের পটাশিয়াম কত 19, এতদূর পর্যন্ত হলে আমাদের হবে। এখানে তো এসে ইলেকট্রন দুটা থাকবে, সর্বোচ্চ দুটো বসায় দিলাম, এখানেও দুটো থাকবে, এসে বসায় দিলাম। পিতে কয়টা থাকবে? 6টা দিয়ে দিলাম। 2 আর 2 4 আর 6 10। এসে থাকবে দুটা, 12। এখানে যদি আমরা 6টা দিয়ে দিই, 12 আর 6 কত? 18। তাহলে এখানে আমাদের একটা ইলেকট্রন বসার কথা সিরিয়াল অনুযায়ী, কিন্তু এখানে আমাদের ইলেকট্রন একটিও বসবে না, না বসে ওই ইলেকট্রনটি আমাদের বসবে 4s এ। তার কারণ আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো আগে দুর্বল যে শক্তি স্তর আছে সেই দুর্বল শক্তি স্তরে আশ্রয় নেয়। তোমার ডিটা শক্তিশালী স্তর আর এসটা দুর্বল স্তর। যেহেতু এসটা প্রথম থেকে শুরু করে একদম শেষের দিকে আছে, যত শেষের দিকে যাবে তত সেই শক্তি স্তরটা দুর্বল হবে। তাহলে 3dটা শক্তিশালী স্তর আর এসটা হচ্ছে 4sটা দুর্বল স্তর। সেই কারণে ইলেকট্রনটা ডিতে না গিয়ে এসে অবস্থান নিল। এবার আমরা যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। ক্যালসিয়াম কত? 20। তাহলে আমরা 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s পর্যন্ত আমরা আসি। হ্যাঁ, তারপর যদি আমাদের শক্তি স্তর, উপশক্তি স্তর বা অরবিটালের দরকার হয়, আমরা এখানে বসাই দেব। এস এর উপর 2টা থাকবে সর্বোচ্চ, 2টা, পির উপর 6টা, এস এর উপর 2টা, পির উপর 6টা। এ পর্যন্ত আগে আমরা হিসাব করে নিব। 10, 10 আর 8 18, এখানে আছে 20। তাহলে গতানুগতিক ভাবে এখানে 2টা ইলেকট্রন বসার কথা সিরিয়াল অনুযায়ী, কিন্তু এখানে আমার 2টা ইলেকট্রন বসবে না, কারণ এটা হচ্ছে ডিটা শক্তিশালী স্তর। কার চাইতে? 4s এর চাইতে শক্তিশালী স্তর। এই জন্য এই স্তরটা যাবে 0, বাকিটা বসবে 4s এ। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এবার এখন তোমাদের ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাস আছে, যেমন ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত? 24। তাহলে অরবিটাল গুলোকে এই পদ্ধতিতে যদি সাজায় নেই, তাহলে হবে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s। এখন আমরা ওই যে আমাদের এই নিয়ম অনুযায়ী সাজাবো। এসে থাকবে 2টা, পিতে থাকবে 6টা, এসে 2টা, পিতে 6টা। এখানে আমাদের টোটালি কত হলো? 18টা। বাকি থাকলো হাতে 6টা। তো 6টা সম্পূর্ণটাই আসলে ডিতে বসার কথা। তো ডিতে যখন বসবে তখন ক্রোমিয়াম কি করবে? তার সবগুলো শক্তি স্তর
অস্থিতিশীল হয়ে পড়বে। অস্থিতিশীল হয়ে পড়বে। কেনই অস্থিতিশীল হয়ে পড়বে? অস্থিতিশীল হওয়ার কারণ হচ্ছে কি, যে এই যে ডি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর তখনই স্থিতিশীল হয় যখন এতে 10 বা 5টি ইলেকট্রন থাকে, তখন সে স্থিতিশীল হয়। ডি উপশক্তি স্তর তখনই স্থিতিশীল হয় যখন এতে 10 অথবা 5, 10 মানে সর্বোচ্চ 10 আর 5 মানে হচ্ছে অর্ধেক, তাহলে সর্বোচ্চ অথবা তার অর্ধেক ইলেকট্রন যখন ডি উপশক্তি স্তরে থাকবে তখন ওই উপশক্তি স্তরটা হবে স্থিতিশীল। আমরা যদি এখানে 6টা দেই, এই 6টা দেওয়ার কারণে এই উপশক্তি স্তর অস্থিতিশীল হয়ে যাবে, যার কারণে পুরো ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, পুরো ইলেকট্রন বিন্যাসটাই অস্থিতিশীল হয়ে পড়বে। সে কারণে আমাদের এখানে, যেহেতু আমাদের টোটালি হাতে আছে 6টা, এখানে আমাদের 5টা ইলেকট্রন দিতে হবে, বাকি একটা দিতে হবে এস অরবিটালে। তাহলে ক্রোমিয়াম তখন স্থিতিশীল হয়ে যাবে। এটাই ব্যতিক্রম, এটাই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটাই ব্যতিক্রম। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা আজকে আমার এই ক্লাস, আমার এই লিসনটা তোমরা সামান্য হলেও বুঝতে পেরেছো। যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। তোমরা তোমাদের বন্ধুদেরকে সহযোগিতা করবা শেয়ারের মাধ্যমে। তোমাদের সমস্যাগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বেল বাটনে প্রেস করে রাখবা, তাহলে যখনই আমি নতুন কোনো ক্লাস ছাড়বো তখনই তোমরা এই নতুন ক্লাসটা পেয়ে যাবা। ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম।